এখানে বিয়ারের ক্যান রাখা হয়েছে এবং সেগুলো পোড়ানো হয়েছে। এটা হচ্ছে পশ্চিমবঙ্গের প্রাথমিক স্কুলের দশা। এটা একটা বড় রুম এবং আপনারা দেখতে পাচ্ছেন জানলার অবস্থা। ব্ল্যাকবোর্ড আছে। এই বোর্ডে কখনো ক্লাস হয়েছে? ওরা পড়তো না? আছে পানীয় জলের ব্যবস্থা, না আছে শৌচাগারের ব্যবস্থা, না আছে সুষ্ঠুভাবে পড়াশোনা করার ব্যবস্থা। শতাব্দীরা কি খবর রাখেন তার কেন্দ্রে প্রাথমিক স্কুলের অবস্থা এটাই। আমার তাদের জন্য প্রশ্ন থাকলো যে তারা তাদের পরিবারের কোনো বাচ্চাকে স্কুলের সাথে পড়বে? নমস্কার, আপনারা দেখছেন হাও। আমি ঋষিতা রয়েছে এই মুহূর্তে আপনাদের সঙ্গে। আজকের ভিডিওতে একটু আলোচনা করব কিভাবে এই 15 বছরে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার ধীরে ধীরে অবনতি ঘটেছে। প্রথমে যে উদাহরণটা আপনাদেরকে দেব সেটা হলো সম্প্রতি যে এইচএস পরীক্ষা হলো, উচ্চ মাধ্যমিক পরীক্ষা। সেই উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আমরা দেখেছি যে অঙ্কের যে প্রশ্ন, যে কোয়েশ্চেন পেপার, সেখানে সিলেবাসের বাইরে থেকে একটি অঙ্কের প্রশ্ন আসে এবং তারপরেই ঘোষণা করা হয় যে এই যে প্রশ্ন যেটা সিলেবাসের বাইরে থেকে করা হয়েছিল, সেই প্রশ্নটা যারা যারা অ্যাটেন্ড করবে তাদেরকে অতিরিক্ত 10 নম্বর দেওয়া হবে, সেটা তারা ভুল করলেও বা ঠিক করলেও। সুতরাং যে পরীক্ষায় পাস মার্কস সেখানে 12, অর্থাৎ যে 40 নম্বরের পরীক্ষায় 12 নম্বরেই পাস মার্কস, সেখানে যদি ছাত্রছাত্রীরা অতিরিক্ত 10 নাম্বারটা এমনি পেয়ে যায়, ধরুন অধিকাংশ ছেলে মেয়ে যারা দেখলো যে সিলেবাসের বাইরে থেকে এরকম একটা কোয়েশ্চেন এসছে এবং তারা সেটাকে অ্যাটেন্ড করলো বা করার চেষ্টা করলো, তারা অতিরিক্ত 10 নাম্বার পেয়ে গেল। বাকি হয়তো অনেক অঙ্কই তারা ভুল করলো বা ঠিক করলো, সেটা পরের বিষয়। তো এই অতিরিক্ত 10 নম্বরে কি হলো, এই যে পাস মার্কসের 12 নম্বর খুব অনায়াসে একটা পেয়ে যাওয়ার সম্ভাবনা। এবং তুলনামূলকভাবে মাঝামাঝি যারা মেধা সম্পন্ন, তাদের মধ্যে এই সমস্ত যে পরীক্ষা দীর্ঘদিন ধরে আমরা দেখে আসছি যে এই রাজ্য সরকার ক্ষমতায় আসার পর 2011 সালের পর থেকে শিক্ষা ব্যবস্থার সেই অর্থে অনেক অবনতির কথা দেখেছি। যেমন পাস ফেল প্রথা তুলে দেওয়া। সেই প্রসঙ্গে আপনাদেরকে একটা কথা বলবো, এই যে এনডিপি বা এই যে পাস ফেল প্রথা তুলে দেওয়া, এই পাস ফেল প্রথা তুলে দেওয়ার ফলে কি হলো, ছাত্রছাত্রীরা অনায়াসে পরীক্ষায় তেমন ভাবে না খেটে পড়াশোনা করেও তারা দিনের পর দিন উত্তীর্ণ হয়ে যাচ্ছিল। তার ফলে এই যে প্রতিযোগিতামূলক যে শিক্ষা বা একটা পরীক্ষা দিতে গেলে একটা যে কম্পিটিশন ক্লাসের মধ্যে, সেই কম্পিটিশন কি হলো, ধীরে ধীরে কমতে শুরু করে। তারপরে আনা হয় এই গোটা ঘটনাতে দেখা গেল কি নবম দশম থেকে আবার পাশ ফেল প্রথা শুরু হচ্ছে। অর্থাৎ যেই ছেলেটা বা মেয়েটা ক্লাস 5 থেকে ক্লাস 8 পর্যন্ত কোনো রকম খাটনি না করেই পাশ করে যাচ্ছিল, বা তুলনায় যারা কম পড়াশোনা করতো, বা ক্লাসে এমন কিছু ছেলে মেয়ে থাকে যারা দেখছে যে যেহেতু পাস ফেল বলে কিছুই নেই আমার ক্লাসে বা আমার শিক্ষা ব্যবস্থায়, সেক্ষেত্রে তারা তেমনভাবে পড়াশোনা করতো না। বা আমি যদি আমার ব্যক্তিগত উদাহরণ দিয়ে বলি, আমার ক্লাসেও যখন আমরা যেই সময় পরীক্ষা দিয়েছি, সেই সময়ও সেই ক্লাস 5 থেকে ক্লাস 8 অবধি পাস ফেল প্রথা ছিল না। অর্থাৎ একটা ক্লাসের মধ্যে কম্পিটিশন, যে কে কতটা ভালো নাম্বার পাবে, সেটা চলে এলো যে পাস তো করে যাচ্ছে সবাই, তাই কে কত নাম্বার পাচ্ছে না পাচ্ছে সেটার তেমন গুরুত্ব পেত না। আমার ক্লাসেও আমি ব্যক্তিগতভাবে দেখেছিলাম এমন অনেক স্টুডেন্ট ছিল যারা সেইভাবে পড়াশোনা করতো না। স্কুলে আসতো, স্কুলে যেত, স্কুলে আসতো, মিড ডে মিল নিত, বা ওই কন্যাশ্রীর টাকাটার জন্য এই যে একাধিক প্রকল্প, কন্যাশ্রী, সবুজ সাথী, যেগুলো স্কুলে দেওয়া হয়, বা কোনো স্কলারশিপ বলতে আমি বলতে চাইছি এই যে ঐক্যশ্রী, যেটা হচ্ছে মাইনরিটিদের জন্য, বা এই যে শিক্ষাশ্রী SC ST OBCদের জন্য, এই সমস্ত যে স্কলারশিপ হোক বা কন্যাশ্রী প্রকল্পের টাকা বা সবুজ সাথী বা মিড ডে মিল, এইগুলোর জন্যই তারা কোনো রকমের স্কুলে আসতো, ক্লাসের পিছনে বসে থাকতো, পরীক্ষার সময় কোনো রকমে টুকলি করে হোক বা কোনো রকমে বন্ধুর দেখে জাস্ট পাস মার্কস টুকানি তুলতো, বা অনেকে মনে করতো যে পাস মার্কস তোলারও দরকার নেই। তারা দিনের পর দিন এইভাবেই দেখা গেল যে ক্লাস 8 পর্যন্ত তারা পাস করে গেল। কিন্তু তখনই তাদের কাছে যখন ক্লাস 9-এ উঠছে এবং 9 থেকে যখনই পাস ফেল প্রথা আবার শুরু হচ্ছে, আবার তাদেরকে পাস করে ক্লাস 10-এ উঠতে হবে, তখন অধিকাংশ ছাত্রছাত্রীদের আমরা দেখতাম ব্যক্তিগতভাবে যে আমার প্রচুর ক্লাসমেট যারা স্কুল ছুট হয়ে যাচ্ছে,
মেয়েরা বেশিরভাগ অল্প বয়সে বিয়ে করে নিচ্ছে। আমি যদি একটু গ্রামের সাইডে বলি বা একটু মফস্বল এলাকার কথা বলি, সেখানে এগুলোই হয় এবং আজও পর্যন্ত এই ঘটনাগুলোই ঘটে আসছে। যে কম্পিটিশন ক্লাসের মধ্যে ওই 1 থেকে 10 অবধি যারা র্যাঙ্ক করতো, কম্পিটিশনটা শুধুমাত্র তাদের মধ্যেই সীমাবদ্ধ হয়ে গেছে আজকের। আপনি যদি একটু গ্রামে বা মফস্বলের দিকে যান, অর্থাৎ ছেলে মেয়ের মধ্যে বা এই যে ছাত্রছাত্রীগুলোর মধ্যে নিজের ভালো মার্কস করব কারণ আমাকে পাস করতে হবে, সেই যে সত্তা সেটাই কোথাও গিয়ে হারিয়ে গেছে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থায় পাস ফেল প্রথা তুলে দেওয়ার কারণে। এবং ক্লাস 9-এ ওঠার পর যখনই তাদের সামনে পাস করার ওই যে ব্যাপারটা চলে আসছে, তখন তারা পড়াশোনা কোথাও গিয়ে ছেড়ে দিচ্ছে বা তাদের কাছে সেটা কোথাও একটা ভয়ের কারণ হয়ে যাচ্ছে। এবং তার পরবর্তীকালে আমরা যদি দেখি যে এই নিট বা জেই এই সমস্ত যে পরীক্ষা, এই পরীক্ষায় এই যে মাঝারি মেধা সম্পন্ন যে সমস্ত ছাত্রছাত্রীদের আমরা কথা বলছিলাম, যারা ক্লাস 5 থেকে 8 পর্যন্ত পাস ফেল প্রথা যেহেতু নেই তাই সেভাবেই পাস করে যাচ্ছে, কিন্তু এই মাঝারি মেধা সম্পন্ন ছেলে মেয়েদেরকে যদি ক্লাস 5 থেকে 8 পর্যন্ত প্রত্যেকটা ক্লাসে যথাযথ মার্কস পেয়ে বা যথাযথ নম্বর পেয়ে তাদেরকে পাস করতে হতো, তাহলে কোথাও গিয়ে কিন্তু এই ছেলে মেয়েগুলোকেও ওই নিট বা জি তারা যদি পরীক্ষা দিতে চাইতো, কোথাও গিয়ে কিন্তু তাদেরকে তৈরি করা যেত। আর আজকের দিনে যেহেতু পশ্চিমবঙ্গে পাস ফেল প্রথাটা নেই ক্লাস 5 থেকে 8 পর্যন্ত, তাই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই নিট বা জি এই পরীক্ষাগুলোতে কিন্তু প্রায় 3-4 বছর পিছিয়ে রয়েছি। কারণ আমি যদি বলি এখানে এই যে পঠন সংকট, অর্থাৎ 2022 সালে পশ্চিমবঙ্গে একটা 5ম শ্রেণীর যে শিক্ষার্থীর মধ্যে মাত্র 52.5% যারা 5ম শ্রেণীতে পড়ছে কিন্তু 2য় শ্রেণীর যে অঙ্ক সেই অঙ্ক তারা করতে পারে। এই সংখ্যাটা আগে কিন্তু 2010 সালে এই হারটা ছিল 66%, যেটা কমে 2022 সালে হয়ে গেছে 52.5%। এবং এই যে 8ম শ্রেণীর একটা শিক্ষার্থীকে যদি অঙ্ক করতে দেওয়া হয়, একটা সামান্য যোগ বিয়োগ গুণ ভাগ করতেও আপনি দেন, সেখানে মাত্র 29.1% যারা এই সাধারণ অঙ্কগুলো করতে সক্ষম ছিল। তাই খুব স্বাভাবিকভাবে যখনই তারা এই নিট বা যেই পরীক্ষায় অংশগ্রহণ করতো, আর সেখানে যেহেতু এই পরীক্ষাগুলো আমরা জানি যে খুব উন্নত মানের বা উন্নত স্তরের, সেখানে যুক্তি বা একটু যে ক্যালকুলেশন সেটা তাড়াতাড়ি করতে হয়, সেগুলোতে কোথাও গিয়ে তারা পিছিয়ে যাচ্ছে। তাই সেই জায়গা থেকে যে দেখতে গেলে আজকের দিনে এই যে কম মেধা সম্পন্ন বা তুলনামূলকভাবে মাঝারি মেধা সম্পন্ন যে সমস্ত ছাত্রছাত্রীদেরকে আমরা বলি, তারা যদি ক্লাস 5 থেকে ক্লাস 8 পর্যন্ত সঠিক শিক্ষাটা পেয়ে বড় হতো বা এই যে কম্পিটিশনটা তাদের মধ্যে থাকতো, এই সমস্ত এই যে প্রাইভেট স্কুল, এত সরকারি স্কুলে পাস ফেল প্রথা নেই কিন্তু প্রাইভেট স্কুলে তারা আছে। তাই যখনই আপনি দেখবেন যে এই যে নিটের মতন এই সমস্ত পরীক্ষাগুলোতে সেই প্রাইভেট স্কুলের ছাত্রছাত্রীরাই বেশি পরীক্ষা দিচ্ছে, তারাই বেশি ভালো মার্কস পাচ্ছে, সরকারি স্কুলে পড়া ছেলেমেয়েরা তুলনামূলকভাবে কিন্তু কম পাচ্ছে। এটা তাদের দোষ একেবারেই না, শিক্ষা ব্যবস্থার ভুল। কারণ যখনই ক্লাস 5 থেকে 8 পর্যন্ত তাদের মধ্যে পাস ফেল প্রথাটাই নেই, তারা অনায়াসে পাস করে যাচ্ছে, এবং ক্লাস 9-এর পর যখন এই মাঝারি মেধা সম্পন্ন ছেলেমেয়েরা পাস করতে পারছে না বা তাদের কাছে একটা কঠিন সিলেবাস হয়ে যাচ্ছে, পাস করাটাও তাদের কাছে কঠিন লাগছে, তারা নিজেরাই সেখানে তাদেরকে মনে করছে যে এই যে ক্লাস 9-এ উঠে যে ক্লাস 8 পর্যন্ত একটা সামান্য পাটিগণিতের যোগ বিয়োগ গুণ ভাগ করতেই অসক্ষম, তাকে যখন ক্লাস 9-এর অঙ্ক দেওয়া হচ্ছে, খুব স্বাভাবিকভাবে তারা নিজেরাই এটা স্বীকার করে যে এই সিলেবাসটা আমাদের জন্য যোগ্য নয়। কোথাও গিয়ে তারা নিজেদেরকেই অযোগ্য প্রমাণ করে দিচ্ছে, এবং যেই কারণে আজও বিভিন্ন ক্ষেত্রে আপনি যদি দেখেন যে স্কুল ছুটের সংখ্যা, যেটা আমি একটু আগেই বলছিলাম, সেই স্কুল ছুটের সংখ্যা মাধ্যমিক স্তরে মানে ক্লাস 9, যেখানে ক্লাস 8 অবধি পাস ফেল প্রথা না থাকায় অনায়াসে পাস করে যাওয়ার পর যখন 9-এ উঠছে, মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে, সেই মাধ্যমিক স্তরে কিন্তু যে সমস্ত ছাত্রছাত্রী সেখানে যে স্কুল ছুটের সংখ্যা সেটা 23% গিয়ে পৌঁছে গেছে। মানে কতটা পরিমাণ বেড়েছে, যা জাতীয় স্তরে যে গড়, সেই গড়ে কিন্তু প্রায় 3 গুণ, এবং অন্যান্য রাজ্যের তুলনায় এ রাজ্যে স্কুল ছুটের সংখ্যা কিন্তু অনেক বেশি যদি পরিসংখ্যান লক্ষ্য করে দেখা যায়। এবং তারপরে যদি আমি আসি যে ইউপিএসসিতেও এই যে নিয়োগ, সেই নিয়োগ কিন্তু এ রাজ্যে অনেক কম। তাই এই আইএএস বা আইপিএস পদ পূরণের জন্য বারংবারই আমরা দেখি যে অন্য রাজ্য থেকে
ছেলে মেয়েকে নিয়োগ করা হয়। কারণ এই রাজ্যে থেকে অনেক ছেলে মেয়ে যারা এই নিট পরীক্ষা দিচ্ছে বা ইউপিএসসির জন্য প্রিপারেশন নিচ্ছে, তাদের বেশিরভাগটাই দিল্লি বা অন্য কোনো রাজ্যে চলে যাচ্ছে। এই রাজ্যে তারা থাকছে না। কোথাও গিয়ে তারা মনে করছে এই রাজ্যে থাকলে হয়তো তাদের যে পড়াশোনা, সেই পড়াশোনাটা কোথাও গিয়ে সফলতা পাবে না, তারা চাকরি পাবে না। তাই আজও আমরা দেখবো যে অনেক ছেলে মেয়ে যারা 30 বছর পেরিয়ে যাওয়ার পরেও নিজের জন্য একটা সফল চাকরি খুঁজতে অক্ষম। এবং এটাই এই পশ্চিমবাংলার সত্য বা পশ্চিমবঙ্গের বাস্তব এই বিষয়টা। কারণ সত্যি ইউপিএসসিতে পশ্চিমবঙ্গ থেকে প্রার্থী নির্বাচন প্রায় হয় না বললে চলে। আজকে যদি আপনি এ রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে আইএএস বা আইপিএসদের দেখেন, তারা কিন্তু অন্য রাজ্য থেকে আসা, তারা কিন্তু হিন্দি ভাষী, তারা বাংলা ভাষী নয়, তারা বাঙালির ছেলে মেয়ে নয়, তারা বাঙালি ছেলে মেয়ে নয়, তারা অন্য রাজ্যে। তার কারণ একটাই, এই যে দিনের পর দিন শিক্ষা ব্যবস্থার অবনতি। এবং কয়েকদিন আগে একটা বিতর্ক তৈরি হয়েছিল যে পাঠ্য সিলেবাসে এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা কবিতা বা তার লেখা বইকে সিলেবাসে ইনক্লুড করতে হবে। সিঙ্গুর নন্দীগ্রামের আন্দোলন এবং বেশ কিছু তৃণমূল নেতা নেত্রীদের ভূমিকা সেই আন্দোলনে, সেটা পাঠ্যপুস্তকে ইনক্লুড করতে হবে। আচ্ছা, এই রাজ্যে তো আরো অনেক মুখ্যমন্ত্রী ছিল, তো তাদের বাদ দিয়ে কেন ছেলেমেয়েরা এখন এই মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ বর্তমান মুখ্যমন্ত্রীর লেখা কবিতা বা তার আন্দোলনের কথা পড়বে? ঐতিহাসিক আন্দোলনগুলো বাদ দিয়ে কেন ছেলেমেয়েরা এখন এই আন্দোলনের কথা পড়বে? এ নিয়েও বিতর্ক শুরু হয়েছিল। বা সেই আন্দোলন বা সেই কবিতা পড়ে আদৌ কি তাদের কোনো লাভ হবে? এই যুক্তির উত্তর খুঁজে পাওয়া যায় না। কারণ আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের অনেক কবিতা নিয়েই ব্যঙ্গ বিদ্রুপ হয়েছে। আজকে যদি সেই কবিতাগুলো ছেলেমেয়েরা শেখে বা সেগুলো পাঠ্যপুস্তকে ইনক্লুড করা হয়, সত্যি কি সেটা তাদের জন্য ভালো বা তাদের পরবর্তী ভবিষ্যতের জন্য সেটা কোথাও গিয়ে সাহায্য করবে? বা সিঙ্গুর নন্দীগ্রামের আন্দোলনের কথা পড়ে ছেলে মেয়েদের ভবিষ্যতে কি লাভ হতে পারে? ঐতিহাসিক আন্দোলন বাদ দিয়ে এখন তাদেরকে সেইগুলো পড়তে হবে। এইগুলোর জন্য দিনের পর দিন এ রাজ্যের শিক্ষা ব্যবস্থা তলা নিতে যাচ্ছে। আমি আরো একটু বলবো, এই যে কয়েকদিন আগে আমরা দেখেছিলাম যে 26,000 শিক্ষক শিক্ষিকা এ রাজ্যের শিক্ষা ব্যবস্থার সঙ্গে যারা যুক্ত, যারা 2011 সালের আগে পড়াশোনা করেছে, যারা চাকরি পেয়েছিল, তার পরবর্তীকালে আমরা দেখলাম 26,000 শিক্ষক শিক্ষিকা 2025 সালে তাদের চাকরি হারালেন। অর্থাৎ সরকারি চাকরি যেখানে প্রচুর বেকার যুবক যুবতী যারা নিজের জন্য 30 থেকে 35 বছর বয়সেও নিজের জন্য একটা সক্ষম সফল চাকরি খুঁজতে পারছে না, সেটা সরকারি হোক সেটা বেসরকারি হোক। সরকারি তো দূরের কথা, বেসরকারিতেও তারা পারে না। সেই জায়গা থেকে দাঁড়িয়ে এতগুলো ছেলে মেয়ে, এতগুলো শিক্ষক শিক্ষিকা তাদের চাকরি চলে গেল। যে রাজ্যে আমরা দেখেছি যে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর খাটের তলা থেকে 50 লক্ষ টাকা উদ্ধার হয়, সেই রাজ্য ব্যবস্থায় বেকারত্বের হার কমেছে বলে বারংবারই এই সরকার বা এই সরকারের বা সেই তৃণমূল কংগ্রেস দলের মুখপাত্রদের চিৎকার করতে শুনি যে বেকারত্ব 15 বছরে অনেক কমেছে। সে বেকারত্ব কমার জায়গা থেকে আমি যদি এখন উদাহরণ দিই, এই তো যুবশ্রী প্রকল্পর ক্যাম্প হচ্ছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। সেই যুবশ্রী প্রকল্পের ক্যাম্পে 48 ঘন্টার মধ্যেই 13 লক্ষ, মাত্র 48 ঘন্টার মধ্যে 13 লক্ষ যুবক যুবতী তারা যুবশ্রী প্রকল্পের ফর্ম ফিল আপ করে ফেলেছে। এবং এই সংখ্যাটা কি অদ্ভুতভাবে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব তারা একেবারে সাবলীলভাবে বলে চলেছে। এই সংখ্যাটা তাদের বলতেও কোথাও দ্বিধাবোধ হচ্ছে না। এবং এই সংখ্যাটা প্রায় 70 লক্ষ ছাড়িয়ে যাবে যেভাবে এগোচ্ছে উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার মডেলে সেই সংখ্যাটা প্রায় 6 লক্ষ। আজকের দিনে শিক্ষা ব্যবস্থার এই 15 বছরে যেভাবে দিনের পর দিন আমরা অবনতি দেখেছি, পাস ফেল প্রথা তুলে দেওয়া, সিলেবাসে রাজ্যের মুখ্যমন্ত্রীর লেখা কবিতাকে ইনক্লুড করা, যেখানে এমন অনেক কবিতা রয়েছে যেগুলোকে নিয়ে ব্যঙ্গ বিদ্রোহ হয়। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে যখন আজকের দিনে আমরা যদি রাস্তায় কোনো বেকারত্বের মিছিল মিটিংয়ে আপনি যান, আপনি দেখতে পাবেন কত বেকার যুবক যুবতী তারা কোনো কাজ পাচ্ছে না, কারণ তাদের কাছে কাজ নেই। সবচেয়ে ভালো আপনি যে কোনো এই যে যুবশ্রী প্রকল্পের যে লাইন, সেই লাইনে চলে যান, সেখানে ইঞ্জিনিয়ার যারা আছে তারাও ফর্ম ফিল আপ করছে, যারা ডাক্তারি পড়ছে তারাও ফর্ম ফিল আপ করছে, বা যারা অন্যান্য ক্ষেত্রে এই নিট পরীক্ষা দিচ্ছে বা ইউপিএসসির জন্য প্রিপারেশন নিচ্ছে তারাও এই যুবশ্রী প্রকল্পের ফর্ম ফিল আপ করছে। এবং
তাদের বাবা মারা কোথাও গিয়ে যখন দাঁড়াচ্ছে, তাদের কাছে গিয়ে যখন প্রশ্ন করছি আমরা যে আপনার ছেলেকে তো ডাক্তারি পড়াচ্ছেন বা আপনার মেয়েকে তো ইঞ্জিনিয়ারিং পড়াচ্ছেন, তারপরেও কেন যুবসাথীর প্রকল্পের লাইনে আপনি দাঁড়িয়েছেন, তখন বলছেন যে কলকাতায় তো কাজ নেই, তার ছেলে মেয়ে ধরেই নিয়েছে তাদেরকে ব্যাঙ্গালোর, পুনে কিংবা অন্য কোনো রাজ্যে যেতে হবে। এবং এ রাজ্যের যুবক যুবতীর যারা বেকারত্ব, তাদের একটা বড় অংশ তারা কিন্তু প্রত্যেকেই এ রাজ্যের বাইরে পরিযায়ী শ্রমিক। 16 বছর বয়স থেকে ছেলে মেয়েদের আজকের কাজ শুরু করতে হচ্ছে, কারণ পড়াশোনা, স্কুলে অ্যাটেন্ডেন্স, এই যে শিক্ষা ব্যবস্থার অবনতির পিছনে এটাও একটা বড় কারণ। স্কুলে অ্যাটেন্ডেন্স দেখা হয় না। এই যে 16 বছর ছেলেরা 16 বছর বয়স হয়ে যাওয়ার পরে যারা সংসারের চাপেই বলুন বা অন্য যে কোনো কারণেই বলুন বা পয়সা রোজগারের তাগিদে 16 বছর বয়সে তারা স্কুল ছেড়ে দিচ্ছে, স্কুল ছেড়ে তারা কাজে চলে যাচ্ছে, কোথাও গিয়ে কোনো রকম হয়তো মাধ্যমিক পরীক্ষাটা দিচ্ছে, এই অ্যাটেন্ডেন্স ম্যাটার করছে না। অর্থাৎ যদি অ্যাটেন্ডেন্সটাকে গুরুত্বপূর্ণভাবে দেখা হতো, প্রত্যেক দিন যদি স্কুলে যাওয়াটা ম্যান্ডেটারি হতো, তাহলে কোথাও গিয়ে হয়তো এই ছেলেমেয়েগুলো সঠিক শিক্ষা পেত। পাস ফেল প্রথা থাকলে এই ছেলেমেয়েগুলো কম্পিটিশনের মাধ্যমে, আমার ক্লাসের যারা ভালো পড়াশোনা করছে তাদের মতোই আমাকে হতে হবে, এই কম্পিটিশনটা তাদের মধ্যে তৈরি হতো, যেটা আগে ছিল। এই পাস ফেল প্রথা তুলে দেওয়ার ফলে দিনের পর দিন এই 15 বছরে আমরা দেখেছি কিভাবে শিক্ষা ব্যবস্থার অবনতি ঘটেছে। আপনি একটু গ্রামে গঞ্জে যান, একটু মফস্বল এলাকায় যান, বাবা মায়েরা বলবে। এই সম্প্রতি আমি পাথর প্রতিমাতে গিয়েছিলাম, পাথর প্রতিমাতে গিয়ে অদ্ভুতভাবে দেখলাম একজন মা বলছেন আমার ছেলের বয়স 16 বছর, সে সেলাইয়ের কাজ শিখছে, সেলাইয়ের কাজ করছে, পড়াশোনা করাতে পারছি না কারণ সেই সামর্থ্য নেই। এবং সরকারি স্কুলগুলোতে এখানে ভালো পড়াশোনা হয় না, টিচার আছে, টিচাররা ভালো পড়ায় না, স্কুলে গেলেও সেইভাবে হয় না, তাই তাদের প্রত্যেককে টাকা দিয়ে প্রাইভেট টিউটর নিতে হয়। আর প্রাইভেট টিউটর না নিলে তারা পরীক্ষায় ভালো ফল করতে পারবে না, কারণ এই যে সমস্ত শিক্ষকরা স্কুলে ভালো করে পড়াচ্ছেন না, সেই সমস্ত সরকারি শিক্ষক শিক্ষিকারাই কিন্তু প্রাইভেট টিউশন নিয়ে দিচ্ছেন, এবং তাদের কাছেই, সেই প্রাইভেট টিউটরদের কাছেই ছেলেমেয়েগুলোকে যেতে হবে। এবং অনেক স্কুলে এমনও রয়েছে যে সরকারি শিক্ষক, যে সরকারি টিচার স্কুলে পড়াচ্ছেন, তার কাছে যদি সেই ছেলেটা বা সেই মেয়েটা প্রাইভেট টিউশন পড়ে, তবে সে পরীক্ষার ভালো মার্কস পাবে, অন্যথায় সে পাবে না। এই যে রেষারেষি, এটাও কিন্তু এ রাজ্যের শিক্ষা ব্যবস্থার একটা বড় বাধা বা একটা বড় কারণ হয়ে দাঁড়িয়েছে শিক্ষা ব্যবস্থা খারাপের। আমরা বহু জায়গায় গিয়ে দেখেছি এরকম যে সরকারি শিক্ষক স্কুলে পড়াচ্ছেন, তিনি বাইরে প্রাইভেট টিউশনে নিচ্ছেন, এবং তার কাছে না পড়ে যদি অন্য কোনো প্রাইভেট টিউটরের কাছে পড়ে, তাহলে কোথাও গিয়ে সে ভালো মার্কস পাচ্ছে না। আর যে প্রাইভেট টিউটর, সে কোশ্চেন বলে দিচ্ছে, একাধিক কোশ্চেন বলে দিচ্ছে, ফলে ছেলে মেয়েদের নিজের তাগিদে পড়াশোনা করার যে ইচ্ছা, সেটাই কোথাও গিয়ে চলে যাচ্ছে। তাই দিনের পর দিন যখন তারা শিক্ষিত হচ্ছে, যখন তাদের বয়স বাড়ছে, তারা সঠিক শিক্ষাটা পাচ্ছে না। তারা কোথাও গিয়ে কেউ মাধ্যমিক পাস করছে, কেউ উচ্চ মাধ্যমিক পাস করছে, তারপরেই তারা উড়িষ্যা, কেরালা, রাজস্থান, বিভিন্ন রাজ্যে চলে যাচ্ছে সামান্য জোগাড়ের কাজ করতে। এই তো কদিন আগে পাথর প্রতিমার উদাহরণ দিচ্ছিলাম আপনাদের। পাথর প্রতিমাতে গিয়ে এমন একটি ছেলের সাথে কথা হচ্ছিল যার বয়স 25 থেকে 30 বছরের মধ্যে। সেই ছেলেটি মাধ্যমিকও পাস করেনি, সে এখন শিলিগুড়িতে কাজ করছে মাত্র 12,000 টাকার বেতনে। এ রাজ্যে কাজ পায়নি, শিলিগুড়িতে গিয়ে তাকে 12,000 টাকার বেতনে কাজ করতে হচ্ছে, তার নিজের পাথর প্রতিমা থেকে অনেকটা দূরে। আরো একটি ছেলের সাথে কথা হচ্ছিল, যে বলছে কি উড়িষ্যায় কাজ করে, কর্ণাটকে কাজ করে। সেই উড়িষ্যা, কর্ণাটকে গিয়ে 10-12,000 টাকা, কি খুব বেশি হলে 15 থেকে 18,000 টাকা ইনকাম। সেই ইনকাম তাদের এ রাজ্যে নিজের এলাকায় তো দূরের কথা, কলকাতাতেও কাজ নেই। কলকাতায় কাজ করলেও তাদেরকে 200-300 টাকা, কি খুব বেশি হলে 400 টাকা রোজ দেওয়া হয়। কিন্তু কর্ণাটকে চলে যাচ্ছে, কারণ কর্ণাটকে গেলে তারা 900 টাকা রোজ পাবে, কোনোদিন 1000-1200 টাকা রোজ পাবে। আজকে যদি সঠিক শিক্ষা ব্যবস্থা এ রাজ্যে থাকতো, সঠিক শিল্প এ রাজ্যে থাকতো, তাহলে এই ছেলেমেয়েগুলো এই যে পাস ফেল প্রথার মধ্যে দিয়ে যদি যেত এরা প্রত্যেকেই, তাহলে নিজের যোগ্যতায় পাশ করার তাগিদ আসতো তাদের, নিজে বন্ধুর সাথে কম্পিটিশন করার তাগিদ আসতো তাদের, যাতে করে তারা সঠিক শিক্ষাটা হয়তো গ্রহণ করতে পারতো। আজকে হয়তো এই ছেলেটা বা এই মেয়েটা যারা উড়িষ্যা বা কর্ণাটকে গিয়ে কাজ করছে, তারা হয়তো এ রাজ্যে ইউপিএসসি পড়ে বা নিট দিয়ে একটা ভালো চাকরি করতে পারতো। ইউপিএসসি পরীক্ষা দিয়ে সে হয়তো আইএএস বা আইপিএস হতে পারতো। তাহলে হয়তো এ রাজ্যে সরকারকে বাইরের রাজ্য থেকে
আইএএস বা আইপিএস কে আনতে হতো না, আমরা কোনো হিন্দি ভাষী অফিসার পুলিশ অফিসারকে পেতাম না, বাঙালি পুলিশ অফিসারকে পেতাম। আজকে যদি আপনি দেখেন, যখনই কোনো ঘটনা হয়, যখনই কোনো ডিজি বা কোনো আইএএস আইপিএস এর বক্তব্য শোনেন, তাদের প্রত্যেকের কথার মধ্যেই আপনি হিন্দি টান দেখতে পাবেন, অর্থাৎ এরা কেউই বাঙালি নন। বাংলায় সত্যি কি মেধা নেই, নাকি এই 15 বছরে ধীরে ধীরে এই মেধার পতন ঘটেছে বা মেধা পাচার হয়েছে? কারণ আমি যে একটু আগে বলছিলাম যে ইউপিএসসি পড়তে গিয়ে প্রত্যেকেই দিল্লি চলে যাচ্ছেন, অর্থাৎ মেধাটা কোথাও গিয়ে তো পাচার হচ্ছে। আজকে সেই ছেলে মেয়েগুলো বাংলা থেকে গিয়ে দিল্লিতে পড়াশোনা করছে বা অন্য কোনো রাজ্যে পড়াশোনা করছে, পুনেতে পড়াশোনা করছে, ব্যাঙ্গালোরে পড়াশোনা করছে, করে সেখানে কাজ করছে। এবং সেখানে কাজ করতে গিয়ে যে কদিন আগে বাংলা ভাষী বলে একটা ব্যাপার তোলা হয়েছিল, বাংলা ভাষায় কথা বলে নাকি তাদেরকে আক্রমণ করা হয়। আমি রায়দিঘির মতো জায়গায় গিয়েছি, পাথর প্রতিমার মতো জায়গায় গিয়েছি, যেখানে অধিকাংশ ঘরের ছেলেরা থাকে না, তাদের প্রত্যেককে বাইরের রাজ্যে কাজ করতে হয়। আপনি যদি রায়দিঘির একেবারে নদীর পাশের এলাকাগুলোতে যান, সেই এলাকাগুলোতে শুধুই মেয়েরা থাকে, মেয়ে বউ বা তাদের বাচ্চারা থাকে। বাড়ির পুরুষরা যারা ইনকাম করে তারা তাদের ঘরে থাকেন না, তারা বাইরে রাজ্যে কাজ করছেন। এবং সেখানে গিয়ে কিন্তু সত্যি তাদের বাংলা ভাষায় কথা বললে আক্রমণ হতে হয় না। তারা মনে করছে এটা শুধুমাত্রই কিছু মেইনস্ট্রিম মিডিয়ার দেখা একটা হাইপ মাত্র। তাদের বাড়ির ছেলেটা বা মেয়েটা সেখানে ভালো, হ্যাঁ হয়তো কিছু কিছু ক্ষেত্রে এই অভিযোগগুলো সত্যি, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এগুলো হয় না। তাই কোথাও গিয়ে এ রাজ্যের মেধার পতন ঘটেছে, এ রাজ্যে মেধা পাচার হয়েছে। এবং এই 15 বছরে কিভাবে শিক্ষা ব্যবস্থার অবনতি হয়েছে সেটা হয়তো আজকের বাংলার মানুষ প্রত্যেকেই জানে। আর যদি শিক্ষা ব্যবস্থার অবনতি না ঘটতো, যদি শিক্ষা ব্যবস্থা সঠিক থাকতো এ রাজ্যে, তাহলে এ রাজ্যে 70 লক্ষ ছেলে মেয়ে যুবশ্রীর ফর্ম ফিল আপের লাইনে দাঁড়াতো না। এমন অনেক ছেলে মেয়ে আছে যারা নিজের কাজ যে প্রাইভেট সেক্টরে বা যে গিগ শ্রমিকের কাজ করে বা কোনো প্রাইভেট কোম্পানিতে কাজ করে, হয়তো 15 কি 18,000 টাকা স্যালারি পায়, তারাও কিন্তু যুবশ্রীর ফর্ম ফিল আপ করছে। কারণ কোথাও গিয়ে তাদের কাছে এটা একটা ভয়ের জায়গা যে যদি কালকের আমার কাজটা চলে যায়, কালকের কাজটা চলে গেলে আমি কোথায় কাজ পাবো, কোনো কোম্পানিই তো নেই, কোনো শিল্পই তো নেই, কোথায় কাজ করব। তাই তারা নিজের সেই কাজটা, একদিনের কাজ কামাই করে তারা যুবশ্রীর লাইনে দাঁড়াচ্ছে। আজকে যে বিষয়টা বলছিলামই, যে সত্যি যদি আজকে শিক্ষা ব্যবস্থা এই 15 বছরে উন্নত হতো, যদি মেধার পতন না হতো, যদি মেধার পাচার না হতো, তাহলে আজকের যুবশ্রীর ফর্ম ফিল আপের সংখ্যাটা 70 লক্ষ হতো না। এর পরেও এই যে শাসক দলের নেতৃত্ব, তারা একেবারে গর্ব করে এই সংখ্যাটা বলছে যুবশ্রীতে এত মানুষ উপকৃত হচ্ছে। যুবশ্রীতে এত মানুষ উপকৃত হওয়ার প্রয়োজন কোথায় ছিল? যদি রাজ্যে বেকারত্ব না থাকতো, যদি রাজ্যে মেধার পতন না ঘটতো, যদি না রাজ্যে শিক্ষা ব্যবস্থার অবনতি ঘটতো, তাহলে বোধহয় এ রাজ্যে বেকারত্ব সত্যিই কমতো। এ রাজ্যে ছেলেমেয়েরা 3-4 বছর নিট পরীক্ষা দিতে গিয়ে অন্যান্য ছেলেমেয়েদের তুলনায় পিছিয়ে থাকতো না। তাহলে এই রাজ্যে স্কুল ছুটের সংখ্যা মাধ্যমিক স্তরে 23% গিয়ে পৌঁছাতো না। এবার বোধহয় ভাবার সময় এসছে যে এই যে শিক্ষা ব্যবস্থার পতন, সেই শিক্ষা ব্যবস্থার পতনের মূলে কারা রয়েছে। আমি বলবো আপনারাই ভাবুন, আপনারাই এই বিচার করুন যে রাজ্যের শিক্ষা ব্যবস্থার পতন সত্যি ঘটেছে কিনা, এ রাজ্যের মেধার পাচার হয়েছে কিনা, এ রাজ্যে সত্যি কোনো বাঙালি আইএএস বা আইপিএস কেন নেই, কেন অন্য রাজ্য থেকে আনা হয়। ভাবার সময় এসেছে, সামনে বিধানসভা নির্বাচন, এটা কিন্তু সত্যিই ভাবার সময় এসেছে, ভাবুন।